আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করব সেটা একটা ভালোবাসার গল্প বলতে পারি। ক্রাইমের ঘটনা তো অবশ্যই। এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রতিদিন কোনো না কোনো এমন ঘটনা শোনা যায় যে স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলেছে, ছেলে মাকে মেরে ফেলেছে, মা ছেলেকে মেরে ফেলেছে। নানা রকম ঘটনা আমরা রোজ শুনছি। কিন্তু আজকের ঘটনা সেই ৯৯ সালে, ২৭ বছর আগে। সেই সময় একজন মহিলা যাকে মেরে ফেলা হয়েছিল, তার হাজবেন্ড ২৭ বছর ধরে কিভাবে চেষ্টা করেছে তার স্ত্রীর যে অপরাধী, তার স্ত্রীকে যে শেষ করেছে তাকে কিভাবে ধরা যায়। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, সেদিন থেকে যেদিন থেকে তার স্ত্রী তার কাছে নেই। ঘটনাটা জাপানে, সেন্ট্রাল জাপানের নাগোয়া শহর। সেখানে একটা অ্যাপার্টমেন্টে, একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতো সাতোরু তাকাবা নামের ৩০ বছর বয়সী একজন ভদ্রলোক। তার সঙ্গে ছিল তার ২৮ বছর বয়সী স্ত্রী নামিকো তাকাবা। ৫ বছরের বিবাহিত জীবন ছিল তাদের। ২ বছরের একটা ছেলে ছিল। ঘটনার দিন ১৩ই নভেম্বর ১৯৯৯। সাতোরু যখন অফিস থেকে ফিরেছিল, সে একটা কোম্পানিতে কাজ করত। অফিস থেকে যখন বাড়ি ফিরেছিল, সে নিজের বেডরুমের অবস্থা দেখে অবাক হয়ে গেছিল, কান্নায় ভেঙে পড়েছিল। সে দেখেছিল যে তার স্ত্রী নামিকোকে কেউ মেরে ফেলেছে। গলায় গভীর ক্ষতচিহ্ন। পাশে ২ বছরের বাচ্চা বসে কাঁদছে। একমাত্র সে ক্রাইম সিনে ছিল। সে একজন আই উইটনেসও ছিল। তার বয়স যেহেতু ২, কিচ্ছু জানে না তার চোখের সামনে তার মাকে কেউ মেরে ফেলেছিল। পুলিশ আসে, তদন্ত করে, ঘরটা খুব ভালো করে দেখে। সেখানে কিছু জুতোর চিহ্ন ছিল, সেগুলো খুব ভালোভাবে ফটোগ্রাফি করে বা যা যা ফরেন্সিক টেস্টের জন্য দরকার পড়বে সেই সমস্ত স্যাম্পলগুলো কালেক্ট করে সেখান থেকে রাখা হয়। আরো একটা বিষয়, যে যেখানটাতে ওই মহিলা মারা গেছিল, তার রক্তের সাথে অন্য আরো একটা বি গ্রুপের রক্ত পড়েছিল সেখানে। সেই স্যাম্পলটাও কালেক্ট করেছিল পুলিশ টিম। পোস্টমর্টম হয়। পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে ধারালো অস্ত্রের আঘাত গলায় করে মহিলাকে মেরে ফেলা হয়েছে। আর একটা বিশেষ ব্যাপার জানা যায়, সেটা হচ্ছে আঘাতগুলো যে করা হয়েছে খুব মজবুত হাতের নয়, খুব জোরদার আঘাত করতে পারেনি, কোনো নরম, কোনো কোমল হাতের কাজ এটা। আর জুতোর যে চিহ্নটা পাওয়া গেছিল সেটা ছিল ৫ নম্বর জুতোর চিহ্ন, আর ফিমেল জুতোর চিহ্ন। মানে যে এই ঘটনা ঘটিয়েছে সে কোনো পুরুষ নয়। এই কটা ব্যাপার ক্রাইম সিন থেকে পুলিশ জানতে পারে। তারপরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, হাজবেন্ডকে জিজ্ঞেস করে তার কোনো বা তার স্ত্রীর কোনো শত্রু আছে কিনা যে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে। হাজবেন্ড, তার কোনো শত্রুই ছিল না। সে পুলিশকে সবটা জানায়। পুলিশ তদন্ত শুরু করে। ১ মাস ওই ফ্ল্যাটটা আটকে রেখে দেওয়া হয়। এখানে বারবার পুলিশ টিম আসে, যখন যেমন দরকার তেমন তদন্ত করার উদ্দেশ্যে সেই ক্রাইম সিনে আসে। ১ মাস পরে হাজবেন্ডকে চাবিটা ফেরত দিয়ে দেওয়া হয়। এই ১ মাস কিন্তু হাজবেন্ড নিজের এক বন্ধুর বাড়িতে নিজের ছেলেকে নিয়ে গিয়ে থাকছিল। ১ মাস পরে তাকে চাবি দিয়ে বলা হয় যে ক্রাইম সিনে যা যা কাজ ছিল বা যেভাবে আমাদের ইনভেস্টিগেশন করার ছিল আমরা করে ফেলেছি, আর আপনার ঘরে কিচ্ছু দরকার নেই, আপনি এবার আগের মতো থাকতে পারেন। তো হাজবেন্ড হতাশ হয়। ১ মাস ধরে পুলিশ এত তদন্ত করলো, কাউকে খুঁজে বের করতে পারলো না কেন। সে পুলিশকে জিজ্ঞেস করে যে এরকম কেন হলো, কিভাবে জানা যাবে। পুলিশ বলে আমরা আমাদের মতো চেষ্টা করছি, আপনি আপনার নর্মাল লাইফে ফেরার চেষ্টা করুন, আর কিচ্ছু করার নেই। আপনি আপনার ছেলেকে নিয়ে এই বাড়িতে চলে আসুন, থাকা শুরু করুন। কথায় আছে বা ওই দেশেও বলে,
যদি কোনো অভিজ্ঞ বা ট্যালেন্টেড পুলিশ অফিসার ক্রাইম সিনটাকে ভালো করে নিজের গভীর দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে কিন্তু অপরাধীকে ধরতে ওই ক্রাইম সিনটা সব থেকে বেশি সাহায্য করে। এই কথাটা সাতোরু মানে হাজবেন্ডও জানতো। হাজবেন্ডের মনে হয় যদি আবার ওই ফ্ল্যাটে এসে থাকতে শুরু করে, ক্রাইম সিনটা নষ্ট হয়ে যাবে, সেখানে পরিষ্কার করতে হবে। তো সে ক্রাইম সিনটাকে নষ্ট করবে না, যেমন আছে তেমন রেখে দেবে। সে ওই ফ্ল্যাটের যে ওনার, তার সাথে কথা বলে প্রত্যেক মাসে আমি আপনাকে রেন্ট দেব, কিন্তু আমি ফ্ল্যাটে থাকবো না। তার খারাপ লাগেনি, সে বলেছিল আমি রেন্টটা ঠিক মতো পেলেই হলো, টাইমে আমি রেন্ট বাড়াবো, সেটা ঠিক করে পেয়ে গেলেই আমার কোনো প্রবলেম নেই, তাতে আপনি ওই ফ্ল্যাটে থাকুন বা না থাকুন। তো ওই ফ্ল্যাটের কাছেই অন্য একটা ফ্ল্যাট নিয়ে সাতোরু নিজের 2 বছরের ছেলেকে নিয়ে থাকা শুরু করে। ক্রাইম সিন দরজা বন্ধ করে যেমন ছিল ঠিক তেমন ভাবেই রেখে দেওয়া হয়। কোনো জিনিস নাড়াচাড়া, কোনো জিনিস পরিষ্কার, ধোয়া পোছা, ঝাড় দেওয়া কিচ্ছু করা হয়নি। তেমন ভাবেই ফ্ল্যাটটাকে বন্ধ রাখা হয়। সাতোরু নিজের মতো করে চেষ্টা করতেই থাকে। মাঝে মধ্যেই সে পুলিশের কাছে গিয়ে খবর নেয় যে কেসটার কিছু হলো কিনা, কিন্তু পুলিশ ধীরে ধীরে ব্যাপারটাকে ভুলে যাচ্ছিল। তাদের হাতে আরো অনেক কাজ। তারা 5 নম্বর জুতোওয়ালা একটা ফিমেল, তাকে খুঁজে বের করতে সক্ষম হয়নি। কেসটা কিন্তু পুলিশ ক্লোজ করতে পারেনি, শুধু ওই সাতোরু বারবার এসে পুলিশ স্টেশনে ওই ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার জন্য। তারাও কোথাও না কোথাও মনে হচ্ছিল যে কেসটাকে ক্লোজ করলে সে ভদ্রলোকের খারাপ লাগবে। তারা কেসটাকে কোল্ড কেস বলে ঘোষণা করে চুপচাপ ছেড়ে দেয়। তারা কিন্তু আর কোনো খোঁজাখুঁজি, ইনভেস্টিগেশন ইত্যাদি করছিল না। 2025 সাল চলে আসে। 26 বছর ধরে ওই কেসটা চলছে, আর সাতোরু ওই কেসটাকে নিয়ে সমানভাবে অ্যাক্টিভ। যখন যখন সে ছুটি পায়, ছোট ছোট কাগজে হ্যান্ডবিল ছাপিয়ে সবার কাছে বিলি করে, কখনো পোস্টার ছাপিয়ে দেওয়ালে লাগায়, সব বর্ণনা দেয়, 5 নম্বর জুতো, ব্লাড গ্রুপ, ফিমেল। তো বারবার সেই কাজটা করতেই থাকে। মাঝে মধ্যেই সে সবার কাছে এই খবরটা পৌঁছে দেয়। তারপরে সোশ্যাল মিডিয়ার যুগ এসেছে। সে নিউজ পেপারে গিয়ে, সে টিভি চ্যানেলগুলোতে গিয়ে, লোকাল যে সোশ্যাল মিডিয়া চ্যানেল সেখানে গিয়ে সব সময় সে ব্যাপারটা সবাইকে মনে করিয়ে দিতে থাকে। তার এই চেষ্টা দেখে পুলিশও ওই কেসটার উপর একটা পুরস্কার ঘোষণা করে, যে যদি কেউ ওই ক্রিমিনালকে ধরে দিতে পারে তাহলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে। সব সময় কিন্তু ওই কেসটা সবার নজরের মধ্যে ছিল। যেমন সাতোরু ভুলতে পারেনি, অন্য কাউকেও সে ভুলতে দেয়নি। এই 26 বছরে 1 লাখ পুলিশ কর্মী কাজ করেছে, আর মোট 5,000 মানুষের ওপর সন্দেহ করা হয়েছে, তাদের প্রতি ইনভেস্টিগেশন হয়েছে, তাদের ব্লাড স্যাম্পেল, তাদের জুতোর মাপ, তাদের ফিঙ্গারপ্রিন্ট সব নেওয়া হয়েছে। বারবার পুলিশকে এগুলো করতে বাধ্য করেছে সাতোরু। ইতিমধ্যেই ছেলে, যার বয়স হয়েছে 24 বছর, ছেলেও কিন্তু বাবার কাছে মায়ের গল্প শোনে প্রতিদিন। 30 অক্টোবর 2025 নাগোরা পুলিশ স্টেশনে একজন মহিলা এসে ঢোকে। বয়স 69 বছর। সে বলে অফিসারের সাথে দেখা করব। দেখা করে তার সামনে বসে সে পুলিশকে জানিয়েছিল, 26 বছর ধরে আপনারা যে মার্ডারারকে খুঁজছেন, আমি সেই। আমি নামিকোকে মেরে ফেলেছিলাম 99 সালে। পুলিশের ব্যাপারটা অদ্ভুত লাগে যে এতদিন পরে একজন মহিলা এসে বলছে, বললেই তো আর মেনে নেওয়া যায় না, পুলিশের অনেক নিয়ম থাকে, ডিপার্টমেন্টের রুলস মানতে হয়। তো সেই মহিলা যখন পুলিশ স্টেশনে এসে জানিয়েছিল যে সে এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ প্রথমে অবাক হয়, তারপরে তার ফিঙ্গারপ্রিন্টটা দেখা হয়, তারপরে তার জুতোর যে
ছাপ সেটা নেওয়া হয়, তারপরে তার ব্লাড স্যাম্পল নেওয়া হয়। কাছে যে স্যাম্পলগুলো রাখা ছিল সেগুলো কিন্তু পুলিশের কাছে এত বছরে নষ্ট হয়ে গেছিল, কারণ পুলিশ সেভাবে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করেনি। এখন বিভিন্ন মডার্ন টেকনোলজি, ফরেন্সিক টেকনোলজি বা ডিএনএ টেকনোলজি সবটাই অনেক মডার্ন হয়েছে, অনেক উন্নত হয়েছে। পুলিশ সাতোরুর সাথে কন্ট্যাক্ট করে, জিজ্ঞেস করে যে আপনি যে ফ্ল্যাটটা বন্ধ করে রেখেছিলেন সেটা এখনও সেই অবস্থায় আছে কিনা। সাতোরু খুব খুশি হয়, সে আশার কোনো আলো দেখতে পেয়েছিল, কারণ এই এত বছরের মধ্যে প্রথমবার পুলিশ তাকে কল করেছিল। এই পর্যন্ত সেই বারবার পুলিশের কাছে যেত। সে পুলিশ টিমকে জানায় যে হ্যাঁ, এখনও সেই ফ্ল্যাটটা সেইভাবেই রাখা আছে। পুলিশ আসে, সে বন্ধ ঘর খোলা হয়, সেখান থেকে সব প্রমাণ যা যা ছিল সেভাবেই সেগুলোকে পাওয়া যায়। সেখানে কেউ থাকেনি, যার জন্য কিচ্ছু নষ্ট হয়নি। আর মডার্ন টেকনোলজি সাহায্য করেছিল ওই জায়গাটা থেকে বিভিন্ন স্যাম্পলগুলোকে আবারও একবার কালেক্ট করার, বা যেগুলো ওই মহিলার কাছ থেকে নেওয়া হলো সেগুলোর সাথে ম্যাচিং করার। সবটা পুরোপুরি মিলে যায়। তখন পুলিশ শিওর হয়ে যায় যে ওই 69 বছর বয়সী মহিলা, যার নাম কুমিকো ইয়াফুপু, সেই এই ঘটনা ঘটিয়েছিল। এবার কুমিকোর সাথে যে মৃত মহিলা, তার হাজব্যান্ড সাতোরুর দেখা করানো হয়। সাতোরু অবাক হয়, সাতোরু ওই মহিলাকে চিনত না। সে বলে সে বুঝতে পারছে না যে এই মহিলা তার স্ত্রীর সাথে ওই ঘটনা কেন ঘটিয়েছে। মহিলা তখন বলতে শুরু করে। মহিলা বলে যে সেই মহিলা আর সাতোরু একসাথে পড়তো। যখন ক্লাস 6 সে পড়তো, তখন সে সাতোরুকে ভ্যালেন্টাইন্স ডের দিনে চকলেট আর কার্ড দিয়েছিল। সাতোরু বিরক্ত হয়ে বলেছিল এই ধরনের সে কিচ্ছু ভাবে না ওই মেয়েটার জন্য। তারপরেও কিন্তু সাতোরুর সাথে ওই মেয়েটা পড়েছে, আর বারবার ওই মেয়েটা সাতোরুকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়েছে, আর সব সময় সাতোরুর পাশাপাশি কাছাকাছি থাকার চেষ্টা করেছে। তারপরে যখন স্কুল থেকে তারা বেরিয়ে যায়, তারপর থেকে তাদের মধ্যে আর কোনো কানেকশন ছিল না। তবে মহিলা সব সময় সাতোরুর খোঁজ রাখত। এক সময় সে খোঁজ পায় যে সাতোরু বিয়ে করেছে, লাভ ম্যারেজ। সাতোরুর ছেলে হয়েছে, খুব সুখে সে সংসার করছে। সাতোরুর যেখানে ফ্ল্যাট, তার কাছাকাছি একটা ফ্ল্যাট নিয়ে সাতোরুর সেই ছোট্টবেলার স্কুলের ক্লাসমেট, সেও একটা ফ্ল্যাট নিয়ে থাকা শুরু করে। শুধু যে থাকা শুরু করে এমন নয়, সেই ফ্ল্যাটে থেকে সাতোরু, তার স্ত্রী, তার বাচ্চা সবার উপর নজর রাখতে শুরু করে। তারা কি করে, কোথায় যায়, কিভাবে কাটায় সময়, সেগুলো দেখতে থাকে। আর তার মনের মধ্যে হিংসা বাড়তে থাকে। তার স্ত্রীকে দেখলেই মনে হয় যে সেই স্ত্রীর জায়গায় সেও হতে পারত, কিন্তু তার স্ত্রী মাঝখানে চলে এসছে, তাই জন্য আজ সে অন্য ফ্ল্যাটে বসে সাতোরুকে দেখছে। ধীরে 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 তার মাথাতে এই ব্যাপারটা এমন একটা জায়গা নেয় যে তার মনে হয়েছিল যে সাতোরুর স্ত্রীর সাথে গিয়ে কথা বলা উচিত, এই ব্যাপারটা তাকে জানানো উচিত। ঘটনার দিন সে যায়, গিয়ে সাতোরুর স্ত্রীকে সব কথা জানায়। শোনার পরে সাতোরুর স্ত্রীর অবাক লাগে। সে এই মহিলাকে বলে যে চলো তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কি উল্টোপাল্টা কথা বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। এটা শুনে কুমিকো নামের ওই মহিলা এতটাই রেগে যায় যে সে সঙ্গে ছুরি নিয়ে গেছিল, সেটা দিয়ে গলায় আঘাত করেছিল। সেই জন্যই দুর্বল হাতের আঘাত বলে পুলিশের মনে হয়েছিল, কারণ সে আগে কখনোই এই ধরনের ঘটনা ঘটায়নি। সে প্রথমবার কারোর মার্ডার করছিল, আর এতটাই রাগ হয়েছিল যে সে মেরে ফেলে সাতোরুর ওয়াইফকে। মেরে ফেলার পর চলে আসে। তবে সে তারপরেও নজর রাখতে শুরু করে যে সাতোরু কি করছে। এত বছর ধরে যখন যখন ওই 13 নভেম্বর ডেটটা এসেছে, ততবার এই কুমিকো নামের মহিলার খুব মন খারাপ হয়েছে। সে
গত ২৬ বছর ধরে অপরাধ বোধে ভুগছে। আর যখন সে দেখে যে সাতোরু এখনও বিয়ে করেনি, বাচ্চাকে একা বড় করছে, আর যে কোনো রকমভাবে স্ত্রীর আততায়ীকে খুঁজে বের করার চেষ্টা করছে, তারও মনে হয় যে না, এবার তার বয়স হচ্ছে, যে কোনো দিন হয়তো পৃথিবী ছেড়েই চলে যেতে হবে, তার আগে তার কনফেস করা উচিত। সেই জন্য সে পুলিশের কাছে এসে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানিয়েছিল। বর্তমানে সে পুলিশ কাস্টাডিতে, মানে জেলেই রয়েছে। আরও একটা ব্যাপার বলি, এই মোট ২৬ বছরে সাতোরু ওই যে ফ্ল্যাটটা আলাদাভাবে ভাড়ায় নিয়ে রেখে দিয়েছিল যাতে সে থাকতো না, সেটার জন্য সে ওই ফ্ল্যাটের ওনারকে ১,২৫,০০,০০০ টাকা রেন্ট হিসাবে দিয়েছে, আমাদের ইন্ডিয়ান টাকার হিসাবে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকার চেষ্টা করবেন।